আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি এসএসসি কেমিস্ট্রি, একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তো এই যে চ্যাপ্টারটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা আমাদের সব জায়গায় কাজে আসবে। এমসিকিউ, সিকিউ সব জায়গায় দেখবেন যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। তো এই চ্যাপ্টারের শুরুতে যদি আমরা জানতে চাই, চ্যাপ্টারের নাম অনুসারে বলতে পারি যে আমরা রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন জিনিসটা কি, সেটা কিন্তু আমরা অনেকেই কনফিউজ থাকি। তো রাসায়নিক বন্ধন হচ্ছে একটা মৌল বা যৌগের অণুতে। এখন মৌল বা যৌগের অণু কাকে বলে সেটা তোমাদেরকে বুঝি আমি। দেখো, আমরা আগে তো পড়েছি না যে অক্সিজেন কখনো একা থাকতে পারে না, অণু গঠন করে থাকে। হাইড্রোজেন কখনো একা থাকতে পারে না, অণু গঠন করে থাকে। আমরা এগুলো পড়ছি না। হিলিয়াম কখনো একা থাকতে পারে না, অণু গঠন করে থাকে। তো এভাবে এটা হলো পরমাণুর অণু। এখন একটা মৌল বা যৌগের অণু কাকে বলে? যখন ধরো অক্সিজেনের সাথে পানি মিশিয়ে দিলাম তাহলে আমার H2, অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিশিয়ে দিলাম তাহলে আমার H2O গঠন হলো। তো H2O হলো একটা যৌগের অণু। কিন্তু মৌলের অণু কি নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় নাই, আমাদের অক্সিজেন গ্যাসটাই উৎপন্ন হয়েছে। তো অক্সিজেন প্লাস অক্সিজেন মিলে O2 তৈরি হয়েছে, এটাই হলো আমাদের মৌলের অণু। তো রাসায়নিক বন্ধন কাকে বলে? যে একটা মৌল বা যৌগের অণুতে পরমাণু সমূহ যেই বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে বলবো আমরা রাসায়নিক বন্ধন। বুঝতে পেরেছি? অর্থাৎ একটা মৌল বা যৌগের অণুতে পরমাণু সমূহ কীভাবে তাদের একে অপরের সাথে সংযুক্ত আছে, কীভাবে সংযুক্ত আছে সেটা যদি সেটাই আমরা যখন বুঝবো, সেই বন্ধনটা যখন আমরা বোঝার চেষ্টা করবো, সেটাই হলো আমাদের রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন কত প্রকার সেটা আমরা জানবো। আমাদের বই অনুসারে রাসায়নিক বন্ধন 4 প্রকারের। আমাদের বইয়ে বলা আছে আয়নিক বন্ধন অর্থাৎ তড়িৎ যোজী বন্ধন, তারপরে আছে আমাদের সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, তারপরে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন, আর আছে আমাদের ধাতব বন্ধন। বাট আরেকটা বন্ধন আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন আপনার চাইলে আমাদেরকে বলবো, বাট হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই যদি আপনি জানতে চান। তো আমরা সর্বপ্রথম যাই আমাদের তড়িৎযোজী বন্ধন বা আমাদের আয়নিক বন্ধনে। তো তড়িৎযোজী বন্ধনটা কীভাবে হয় দেখো। এখন আমরা সবচেয়ে সহজ যে উদাহরণ দিই আমাদের আয়নিক বন্ধনের, সেই বন্ধনটা হবে হচ্ছে NaCl এর খাবার লবণের বন্ধনটা হবে সবচেয়ে সহজ একটা আয়নিক বন্ধন। তো বন্ধনে যাওয়ার আগে আজ আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা জেনে নিব, ঠিক আছে? তো সবচেয়ে যেসব গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমরা জেনে নিই, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী ইলেকট্রন আর যোজনী। তো যোজ্যতা ইলেকট্রনগুলো হলো একটা পরমাণুর, একটা মৌলের পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে সেটাকে বলা হলো যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? অর্থাৎ একটা মৌলের পরমাণুর শেষ শক্তি স্তরে যেই কয়টি ইলেকট্রন বিদ্যমান সেই সবগুলোকে বলা হয় আমাদের যোজ্যতা ইলেকট্রন। এখন যোজন ইলেকট্রন কি, এই জিনিসটা কিন্তু গুলাই ফেলতে পারো তোমরা, তো ভালো মতো শোনো। যোজ্যতা ইলেকট্রন আর যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর শেষ শক্তি স্তরে সবগুলো ইলেকট্রন সংখ্যাকে বলে আমরা যোজ্যতা ইলেকট্রন। আর যোজন ইলেকট্রন হচ্ছে সেই যোজ্যতা ইলেকট্রন থেকে যেই কয়টি ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করবে সেটাকে বলবো আমরা যোজন ইলেকট্রন। অর্থাৎ যোজন ইলেকট্রন ধরো একটা পরমাণুর শেষ শক্তি স্তরে দুইটা আছে ইলেকট্রন, এই সবগুলো আমরা বলবো যে যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। আর এই দুইটাই যদি আমরা কোনো বন্ধনে কাজে লাগাই ফেলি তাহলে দুইটাই হবে আমাদের যোজনী ইলেকট্রন। বুঝতে পেরেছো? তো এখন যোজনী কাকে বলে? যোজনীর সংজ্ঞা অনেকগুলো আছে আমাদের বইয়ের মধ্যে। তো যে কোনো একটা মুখস্থ করো, বাট যেটা অনেক হাই কোয়ালিটির হবে, যেটা শুনতে তোমার কাছে ভালো লাগবে। এইটুক তো তোমার মধ্যে বুদ্ধি আছে, যেটুকু তোমার শুনলে ভালো লাগবে, স্যার এইটুক শুনে তোমার পছন্দ করবে লেখাটুক। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো অবশ্যই তুমি সেই সংজ্ঞাটাই দেবে। তো যদি বলি আমি যোজনী কাকে বলে, একটি মৌলের পরমাণু পরিমাণ বা তার সমতুল্য যেই কয়টি পরমাণু ত্যাগ, গ্রহণ বা শেয়ার করতে পারে তাকে বলা হয় তার যোজনী। এখন কেন বললাম যে অণু অর্থাৎ হাইড্রোজেনের অণু অথবা হাইড্রোজেনের সমপরিমাণ অণু, অর্থাৎ ক্লোরিনের যোজনীও কিন্তু এক, হাইড্রোজেনের যোজনীও কিন্তু এক। এই জন্য বলা হয়েছে যে সমতুল্য একটি অণু, ঠিক আছে? তো যোজনী আরেকটা সংজ্ঞা যদি দিই তোমাকে, সেটা হচ্ছে মৌল বন্ধন তৈরি করার সময় যেই কয়টি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করতে পারে তাকে বলা হয় যোজনী। এখন
যোজনী যদি আমরা বুঝতে যাই, আরও একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে ধাতব মৌলের যোজনী আর অধাতব মৌলের যোজনী। ধাতবের যোজনী হচ্ছে একটা ধাতুর দেখবা কি ধাতুর সর্বশেষ শক্তি স্তর। এখন ধাতুর একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধাতু কোনটা দেবে তোমাকে সহজ একটা উদাহরণ হবে যে কোনটা দিয়ে আছে, লিথিয়ামে দিই তোমাদেরকে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? দেখো আমাদের পিরিয়ডিক টেবিলে এখানে লিথিয়াম আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তুমি ইলেকট্রন বিন্যাস করি প্রথম কক্ষপথে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা থাকবে, শেষের শক্তি স্তরে 1টা থাকবে, রাইট? 3টা যেহেতু প্রথমে 2টা যাবে, লাস্টে 1টা যাবে। তো শেষ শক্তি স্তরে, ধাতুর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। কারণ এই লিথিয়াম কি তার শেষ শক্তি স্তরে আরও 7টা ইলেকট্রন প্রবেশ করিয়ে স্থিতিশীল হবে নাকি একটা ত্যাগ করে হবে? তোমরাই বলো। তোমরা আমাকে বলো যে 7টা ইলেকট্রন যদি তোমার নিয়ে আসো তুমি একটা পরমাণুর শক্তি স্তরে, তোমার কি ওইটা করতে শক্তি বেশি ব্যয় হবে, নাকি একটা ইলেকট্রন অপসারণ করে দিলে শক্তি কম ব্যয় হবে? অপসারণ করে দিলে শক্তি কম ব্যয় হবে। তো আমরা এটা বুঝতে পারছি যে অপসারণ করতে সহজ হবে আর গ্রহণ করা কঠিন হবে লিথিয়ামের ক্ষেত্রে। 7টা গ্রহণ করতে গেলে লিথিয়ামের বেশি শক্তি ব্যয় হবে, আর এখানে একটা ত্যাগ করতে গেলে কম শক্তি ব্যয় হবে। তো লিথিয়াম কী করবে? ত্যাগ করবে। তো এটি হচ্ছে লিথিয়াম যোজনী। আর অধাতুর ক্ষেত্রে বহিঃশক্তি স্তরে গৃহীত বা শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী। আর যদি অধাতু যোজনী একটু সহজ নিয়ম বলি, অধাতু যোজনী বের করতে গেলে 8 থেকে তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাদ দিয়ে দেবা। আজ অধাতু যোজনী পেয়ে যাবে। দেখো ফ্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা আছে না? তাহলে তুমি 8 থেকে 7 বাদ দিয়ে দাও, অর্থাৎ যোজিত ইলেকট্রন বিয়োগ করে দেবে তুমি। তো যোজিত ইলেকট্রন বিয়োগ করলে তোমার 1 থাকে, তাহলে তোমার ফ্লোরিনের যোজনী 1। একটা ইজি নিয়ম। হ্যাঁ, আর যোজনী যদি ধাতুর ক্ষেত্রে বলো, আরেকটা যোজনী তুমি বলতে পারো, সেটা হচ্ছে ধাতুর শেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে যে সংকেত কাকে বলে। ঠিক আছে, সংকেত যদি বলতে যায় তাহলে কোনো মৌল বা যৌগের অণুতে বিদ্যমান প্রতীক ও পরমাণুর সংখ্যা উল্লেখপূর্বক প্রকাশ করাকে তার সংকেত বলে। এখন আমরা জানবো যৌগমূলক কাকে বলে। যৌগমূলক হচ্ছে 2 বা ততোধিক মৌল একত্র হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত একটি পরমাণু গুচ্ছ গঠন করলে, যারা রাসায়নিক বিক্রিয়ার সময় একটা পরমাণু নিয়ে আচরণ করবে, তাদেরকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। হ্যাঁ, যৌগমূলকের আমরা সবচেয়ে সহজ উদাহরণগুলো দিই তোমাদেরকে। দেখো আমি লিখছি, তোমরা তো হাইড্রোক্সিল আয়নের নাম শুনছো, তাই না? তোমরা অ্যামোনিয়ামের নাম শুনছো, তাই না? NH4+1 অ্যামোনিয়াম। দেখো এগুলো হচ্ছে তোমাদের যৌগমূলক। OH- NH4+1 এগুলো তোমাদের যৌগমূলক। তো আশা করি তোমরা এগুলো শুনছো। যৌগমূলক জানতে পারলাম আমরা। আচ্ছা, এখন আমরা জানবো 2-এর নিয়ম এবং অষ্টক নিয়ম সম্পর্কে। তো আশা করি আমরা যারা 8-এ পড়েছি তারা অষ্টক নিয়ম সম্পর্কে জানি, যে একটা পরমাণু তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গ্রহণ করে সুস্থিতিশীল অবস্থা গ্রহণ করতে হয়, সুস্থিতিশীল অবস্থা আসতে চায়, তাই না? কিন্তু অষ্টক নিয়ম কি সব জায়গায় কাজ করে? আমার তো মনে হয় করে না। দেখো, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমরা কি জানি? যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো এমন একটা গ্যাস যারা সুস্থিতিশীল হওয়ার ফলে তারা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই না? সুস্থিতিশীল হওয়ার ফলে তারা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। তো আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়াম জিনিসটাও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। বাট হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তো 2 হলে তার তো অষ্টক পূরণ হয়নি। সে কীভাবে সুস্থিতিশীল? এটাই হচ্ছে 2-এর নিয়ম। 2-এর নিয়ম কি? একটা পরমাণু শেষ শক্তি স্তরে জোড়ায় ইলেকট্রন থাকলে সেটাকে আমরা সুস্থিতিশীল বলতে পারি। ঠিক আছে, দেখো যদি দেখায় তোমাদেরকে হিলিয়াম জিনিসটা, দেখছো হিলিয়ামের শেষ শক্তি স্তরে 2টা আছে না? দেখছো 2টা আছে না? তাও সে স্থিতিশীল, কারণ কি? সে জোড়ায় আছে। হ্যাঁ, এখন এভাবে তুমি যেরকম দেখো কোভ্যালেন্ট বন্ড যখন তোমরা দেখবা, কোভ্যালেন্ট বন্ডে দেখবা যে অনেক ইলেকট্রন, অনেকগুলো মৌল, অনেকগুলো যৌগ এমনভাবে একটা যৌগ গঠন করবে যাদের শেষ শক্তি স্তরে 10টার মতো ইলেকট্রন থাকবে, 12টা থাকবে, 14টা থাকবে। তখন তুমি বুঝতে পারবে যে এগুলা কী বন্ধনে, কেন এটা সুস্থিতিশীল, কেন? কারণ এটা 2-এর নিয়মে সুস্থিত। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আয়নিক যৌগ সম্পর্কে জানি।
আয়নিক যৌগ সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আয়নিক যৌগ গঠন হয় কীভাবে। আমরা ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে কি জানি? ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে একটা পরমাণু যখন একটা ধাতব পরমাণু একটা ধাতব পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ক্যাটায়ন। একটা ধাতব পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, সেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হবে। কেন? এখন যদি বলি কেন পরিণত হবে, জানো তোমরা? দেখো, একটা ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে তার একটা ইলেকট্রন কমে যাবে, আর আমরা এটাও জানি যে প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই না? এখন যদি একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা 3 হয় তাহলে তার প্রোটন সংখ্যাও 3 হবে। তাহলে প্রোটনের সম পরিমাণই আমাদের ইলেকট্রন থাকে। তো আমরা একটা ইলেকট্রন ত্যাগ করলে 2টা ইলেকট্রন থাকবে আর 3টা প্রোটন থাকবে, তো প্রোটনের চার্জ বেশি হবে। তো প্রোটন একটা বেশি না, তাহলে +1 লিখে দিবা। তো এটি হচ্ছে আমাদের ক্যাটায়ন। আর অ্যানায়ন কাকে বলবো? ধরো ধাতু যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন অধাতু একটা ইলেকট্রন গ্রহণ করবে, ধরো একটা বন্ধনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা তুমি ধাতুর কথা বাদ দাও, একটা অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তার ইলেকট্রন সংখ্যা তার একটা বেড়ে যাবে। হ্যাঁ, ধরো একটা ধাতু শেষ শক্তি স্তরে, একটা অধাতু শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, একটা গ্রহণ করে সে স্থিতিশীল হইলো অস্থিতিশীল অবস্থা থেকে, তাহলে তার 8টা ইলেকট্রন হলো, একটা ইলেকট্রন বেশি তার, তাহলে সে -1 চার্জ যুক্ত হবে। ঠিক আছে, এখন এই ক্যাটায়ন আর অ্যানায়নগুলোর একটা নেগেটিভ প্রান্ত, ক্যাটায়নের পজিটিভ থাকে চার্জ আর অ্যানায়নের নেগেটিভ থাকে চার্জ, তাই না? এখন এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে যে আকর্ষণ বলটা করবে সেটাকে কী বলবো? আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলবো। ঠিক আছে, তো এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে তারা একে অপরকে আকর্ষণ করে একটা বন্ধন তৈরি করবে, যেটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন বুঝতে পারলাম আমরা। এখন আমরা জানবো সমযোজী বন্ধন সম্পর্কে। ঠিক আছে, তো সমযোজী বন্ধন হচ্ছে একটা দুটো। আর আচ্ছা, ভালো কথা যদি বলি তোমাদেরকে, তোমাদের সংজ্ঞা বোঝানোর মধ্যে বুঝে ফেলছো আশা করি, বাট আরেকবার বুঝাই যে আয়নিক বন্ধনগুলো হয় ধাতু আর অধাতুর মধ্যে, সমযোজী বন্ধন হয় অধাতু আর অধাতুর মধ্যে। এখন সমযোজী বন্ধনের সবচেয়ে সহজ উদাহরণ দিই তোমাদেরকে আমি, সেটা হবে অক্সিজেনের বন্ধন। ছবিটা দেখায় তোমাদেরকে। আচ্ছা, হাইড্রোজেনের বন্ধনটা হচ্ছে এখন একটা হাইড্রোজেনের শেষ শক্তি স্তর একটা থাকে, আরেকটা হাইড্রোজেনের শেষ শক্তি স্তর একটা থাকে। এখন একটা হাইড্রোজেন যদি সুস্থিতিশীল হতে চায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক বিন্যাস গ্রহণ করতে চায়, তাহলে সে কী করবে বলো? সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন একটা হাইড্রোজেন যদি তার একটাই ইলেকট্রন আছে, সে যদি একটা ত্যাগই করে ফেলে তাহলে একটা প্রোটন থাকে, আর তো কিছু থাকে না, সে তো এটা করতে পারবে না। তো সে কী করবে? সে ইলেকট্রন শেয়ার করবে। কীভাবে করবে দেখো, এই দেখো এখানে হাইড্রোজেনের একটা পরমাণু বুঝেছি আমি গোল দিয়ে, একটা ক্রস দিয়ে বুঝেছি। ঠিক আছে, তো হাইড্রোজেন একটা পরমাণুর একটা আছে ইলেকট্রন, আর একটা পরমাণু আছে আরেকটা ইলেকট্রন, তো তারা দুজন কাছাকাছি আছে, ইলেকট্রনটাকে শেয়ার করলে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার এখানে 2টা ইলেকট্রন এসে গেছে, এই হাইড্রোজেনটারও এখানে 2টা ইলেকট্রন এসে গেছে, তার জন্যই স্থিতিশীল। ঠিক আছে, তারা শেয়ার করছে। শেয়ার কীভাবে বুঝবা তোমরা? ধরো তুমি তোমার বন্ধুর সাথে তোমার টিফিন ভাগ করে খাচ্ছ। আচ্ছা, ধরো কীভাবে বোঝাই তোমাদেরকে, ধরো তুমি বাসার থেকে টিফিনে রুটি আনছো, 10টা রুটি আনছো তুমি, আর তোমার বন্ধু আলু ভাজি আছে। তো এখন তুমি তো রুটি খেতে পারবে না, শুধু পারবা না, আর তোমার বন্ধু শুধু আলু ভাজি খেতে পারবে না। তুমি কি করলা, যে তুমি তোমার বন্ধুকে বললা যে ভাই, তোকে আমি 5টা রুটি দিতে আমাকে আলু ভাজি দে। তো তুমি শেয়ার করলো, তোমার বন্ধু রুটি পাইলো, তোমার বন্ধু আলু ভাজিও পাইলো, তুমিও রুটি পাইলো, তুমি আলু ভাজিও পাইলো। তো এটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। হ্যাঁ, তো আমরা পার্থক্য সম্পর্কে জানতে পারলাম। দেখো, তো পার্থক্য কি যদি বলি তোমাদেরকে, সমযোজী আর আয়নিক বন্ধনের পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তো সমযোজী বন্ধনের আয়নিক বন্ধনের প্রথম একটা পার্থক্য যদি বলি, সেটা হচ্ছে আয়নিক বন্ধন ধাতু আর অধাতুর মধ্যে হয়, আর সমযোজী বন্ধন অধাতু আর অধাতুর মধ্যে হয়। তারপরে আয়নিক বন্ধন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে হয়, আর সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তারপরে সমযোজী আয়নিক বন্ধন উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, আর সমযোজী বন্ধন নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট।
এটা বুঝাই তোমাদেরকে, এই পয়েন্টটা আগে বুঝাই দিই তোমাদেরকে। তো তোমাদেরকে 3টা পয়েন্ট বুঝাইছি আমরা। তো থার্ড পয়েন্টটা কি বুঝিয়েছিলাম, যে আয়নিক বন্ধন উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাই না? এখন কিভাবে এটা আমরা জানি, যে আয়নিক বন্ধনগুলো তোমাদেরকে আমরা বললাম যে আয়নিক বন্ধনটা গঠিত হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ দিয়ে। আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা অনেক বেশি পাওয়ারফুল হয়। তো এই বন্ধনটাকে, এই আকর্ষণটাকে ভেঙে ফেলার জন্য অত্যন্ত বেশি তাপ দেওয়া লাগে, তাহলে সেই বন্ধনটা ভেঙে যাবে। আর আমাদের সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয় হলো ভ্যান ডার ওয়ালস বল দিয়ে। ভ্যান ডার ওয়ালস বল কি, যে আমি ভ্যান ডার ওয়ালস বলটা পরে বোঝাচ্ছি, হ্যাঁ লাগবে না। তো সমযোজী বন্ধন গঠিত হয়, দুর্বল বল থাকে, ঠিক আছে, তাদের মধ্যে ধরো তারা ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন তারা গ্রহণ করতেছে না, ত্যাগও করতেছে না, ইলেকট্রন শেয়ার করতেছে। এখন ধরো কীভাবে বুঝাই তোমাদেরকে, যে তুমি তোমার বন্ধুকে আলু দিছো, আলু ভাজি দিছো, আর তোমার বন্ধুর কাছে তুমি রুটি নিছো। এখন যদি তোমার বন্ধুর সাথে তোমার ঝগড়া হয়, তাহলে কি তুমি তাকে দিবা বন্ধুর আলু ভাজি? কখন রুটি নিবা না? তো নিবা না। এখন সেটাই সেমভাবে তোমাকে বোঝায়, সমযোজী বন্ধন হচ্ছে বন্ধনের খুবই দুর্বল বন্ধন, ঠিক আছে। ধরো একটা কৃষকের সাথে তোমার বন্ধন আয়নিক বন্ধন। কেন? কৃষক যদি তার ফসল উৎপাদন না করে তাহলে তুমি কিনতেও পারবে না, খেয়ে তুমি মারা যাবে। আর কৃষক যদি সে বেচতে না পারলে সেও মারা যাবে। তো কৃষকের প্রয়োজন টাকা, আর তোমার প্রয়োজন খাবার। তো তোমার এটা সমযোজী আয়নিক বন্ধন, কারণ একে অপরকে ছাড়া তুমি থাকতে পারবে না। আর সমযোজী বন্ধন কি, তোমার প্রয়োজন বাট না পাইলেও সমস্যা নেই। তুমি রেস্টুরেন্টে যাই খাও, এখন রেস্টুরেন্টে যাই খাওয়া কিন্তু তোমার প্রয়োজন না, বাট তুমি খাও, এটা সমযোজী বন্ধন। অর্থাৎ দুর্বল একটা বল, তোমার খাইতেই হবে রাত্রে ভাত, কৃষককে খাবার উৎপাদন করতেই হবে, এটাই একটা আয়নিক বন্ধন, করতেই হবে। আর সমযোজী বন্ধন হচ্ছে যেতেও পারি নাও যেতে পারি, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এটি হচ্ছে আয়নিক সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন যদি বুঝাই সহজভাবে, যে সমযোজী বন্ধনের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা দুর্বল, আয়নিক বলে যে আকর্ষণ বল থাকে সেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের জন্য অনেক বেশি শক্তিশালী। তো এটি হচ্ছে আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য। সেই জন্যই আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণের জন্য অত্যন্ত বেশি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, আর সমযোজী বন্ধনে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল না থাকার কারণে সেটা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তারপরে 4 নম্বর পয়েন্টে, আয়নিক বন্ধন অর্থাৎ আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। দেখো কাঁঠাল যখন তোমরা ভাঙবা, দেখবা হাতে আঠা লেগে গেছে, তখন তুমি আঠা সারাদিন পানি দিয়ে ধাও, হাতের থেকে উঠবে না। কিন্তু দেখবা তুমি নারিকেলের তেল দিছো, সরিষার তেল দিছো, হাতে থেকে আঠা উঠে গেছে। কেন? কারণ এটা যে কাঁঠালের আঠা সেটা সমযোজী যৌগ। কেন সেটা পরে বুঝো, এখন না, আপাতত যতটুকু বুঝতেছো বুঝে নাও। সমযোজী যৌগ আর তেল হচ্ছে একটা সমযোজী যৌগ, অপোলার দ্রাবক তেল। তো অপোলার দ্রাবক তেল হওয়ার কারণে সেটার মধ্যে সমযোজী যৌগ দ্রবীভূত হয়ে যায়। আর আয়নিক যৌগ হচ্ছে পানি, সমযোজী পোলার দ্রাবক হচ্ছে পানির মধ্যে অপোলার দ্রাবক দ্রবীভূত হয় না। তো পয়েন্টটা কি ছিল, যে পোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত হয়। এখন পোলার দ্রাবক তোমাদেরকে বুঝাই আমি, দেখো পোলার দ্রাবকটা বুঝিয়ে তোমাদেরকে। পোলার দ্রাবক বোঝানোর জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে আমাদের পানির বন্ডটা, ঠিক আছে। পানি কীভাবে গঠিত হয় দেখো, পানির বন্ডটা কেমন দেখো, একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে পানি গঠন করে। সমযোজী যৌগ অর্থাৎ পোলার দ্রাবক বোঝার জন্য আমাদের পানির বন্ধনটাকে বুঝতে হবে। পানি একটা কথা জেনে রাখবো, যে পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। দেখো পানির বন্ধনে কী হয়, পানির বন্ধনে একটা অক্সিজেনের সাথে, একটা কথা আমি জেনে রাখি যে পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। এখন পোলার দ্রাবক বোঝার জন্য আগে পানির বন্ধনটা জানতে হবে। তো পানির বন্ধনে কী হয় দেখো, পানির বন্ধনে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়, তাই না? এখন দেখো একটা অক্সিজেনের শেষ অক্সিজেনের কয়টা হাইড্রোজেন থাকে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থাকে, তাই না? কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তো প্রথমটা যদি 2টা থাকে, পরে আর 6টা বাকি থাকে। তো আমরা কী করেছি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এক সেকেন্ড ভাই, কী রে কি আঁকছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা,
কিরে দূর। আচ্ছা দেখ ভাই, আমি বলি তোরে, অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয় কীভাবে? শেয়ার করে যুক্ত হয়, ঠিক আছে? শেয়ারের ফলে তাদের মাঝখানে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে বলা হয় সমযোজী বন্ধন, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে আমি বুঝাই, সমযোজী বন্ধনের ফলে শেয়ার করলো তারা ইলেকট্রন, ঠিক আছে? তারা ইলেকট্রনটাকে শেয়ার করলো, শেয়ার করলে এমন হবে না, দেখো এখানে এই দেখো একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কীভাবে যুক্ত হয়েছে? এই যে এখানে পেয়ারটা আছে, ইলেকট্রন জোড়টা আছে, যে জোড় গঠন করছে, স্থিতিশীল হওয়ার জন্য তারা একটা জোড় গঠন করছে না, সেই জোড়টাই হচ্ছে এটা। এখন এই জোড় গঠন করছে, জোড় গঠন করার ফলে তারা এইভাবে বোঝাচ্ছে, গাঠনিক সংকেত দিয়েছে, তারা এইভাবে যুক্ত আছে। বাট এখন দেখো পরের ধাপ কী হয়েছে, পরের ধাপে আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তোমরা জানো যে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে একটি পরমাণু নিজের কাছে যে টেনে নিয়ে আসে, এই টেনে নিয়ে আসার শক্তিটাকেই বলা হলো তড়িৎ ঋণাত্মকতা, তাই না? তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তোমরা জানো যে সমযোজী বন্ধনে যুক্ত পরমাণু সমূহ একটা ইলেকট্রন জোড়, একটা পরমাণু সমূহের মধ্যে একটা পরমাণু ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নিয়ে আসে, আর সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। টেনে নিয়ে আসার যে ক্ষমতা সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে অনেক কম। কী হয় দেখো, অক্সিজেন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নিয়ে আসে আর হাইড্রোজেন ইলেকট্রন জোড়টা হারিয়ে ফেলে। তো এটা যদি তোমাদেরকে বুঝাই, দেখো অক্সিজেনটা যখন নিচে থেকে টেনে নিয়ে আসবে ইলেকট্রন, আচ্ছা আমরা এইটুকু জানি যে ইলেকট্রন ত্যাগ করার ফলে ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক হয়। তো এখানে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে না, আংশিকভাবে ইলেকট্রন ত্যাগ করছে। দেখো হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন সরে যায়নি, ইলেকট্রন তো হাইড্রোজেন ত্যাগ করে দেয়নি, বন্ধন তো আর ভাঙে নেই, তাই না? কিন্তু অক্সিজেন তো ইলেকট্রন গ্রহণও করেনি সম্পূর্ণভাবে। আচ্ছা সম্পূর্ণরূপে যখন গ্রহণ করতো অথবা ত্যাগ করতো তখন আমি কী বলতাম? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হয়। এখন আংশিকভাবে হয়েছে বলে ডেল্টা পজিটিভ, অর্থাৎ পার্থক্যকারী হিসেবে বোঝাচ্ছি আমরা। তো ডেল্টা হাইড্রোজেনের হাইড্রোজেন একটা ইলেকট্রন আংশিকভাবে তার কাছে সরে গেছে, অর্থাৎ আংশিকভাবে ত্যাগ হয়ে গেছে, তো সেটাকে আমরা ডেল্টা পজিটিভ বলতে পারি। অক্সিজেন আংশিকভাবে গ্রহণ করছে, তাহলে সেটাকে আমরা ডেল্টা নেগেটিভ বলতে পারি। এই দেখো আমরা কী বলছি, এই যে আমাদের অক্সিজেন ডেল্টা নেগেটিভ হয়েছে আর হাইড্রোজেন ডেল্টা পজিটিভ হয়েছে, তার মধ্যে ঋণাত্মক আর ধনাত্মক একটা প্রান্ত তৈরি হয়েছে। তো এই ঋণাত্মক ধনাত্মক প্রান্তের মধ্যে যখন তুমি আয়নিক যৌগ দিবা তখন কী হবে? আয়নিক যৌগ কীভাবে তৈরি হয় দেখো, Na+ হয় বা Cl- হয়, তাই না? এক্ষেত্রে গঠন হয়। তো আয়নিক যৌগটা যদি ঋণাত্মক ধনাত্মকের সাথে আকর্ষণ বিকর্ষণ করে তখন তো তারা ভেঙে যাবে, যে পানিতে কী হবে? দ্রবীভূত হবে, তাই না? এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের অর্থ যে পোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগ কেন দ্রবীভূত হয় না? সমযোজী যৌগে তো কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নাই, তারা খালি শেয়ার করছে, তাদের মাঝে তো অত কিছু কোনো ধনাত্মক আধানের বা কোনো চার্জের আদান প্রদান হয়নি, তারা শুধুমাত্র ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে, শেয়ার করে রাখছে। এর জন্য তারা কি পোলার দ্রাবক অর্থাৎ চার্জযুক্ত একটা স্থানে মিশে যায়নি, ঠিক আছে? আর আয়নিক যৌগতে 6 নম্বর পয়েন্ট বলছে যে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। তেল একটা অপোলার দ্রাবক আর পানি একটা পোলার যৌগ। আচ্ছা যৌগ আর দ্রাবক বলছি, তোমরা কনফিউজ হয়ে যাবা। দেখো পানি যখন একটা যৌগ, পানি কিন্তু একটা যৌগ, তো এটা পোলার যৌগ। এখন এই পোলার যৌগটাই যখন দ্রাবক হিসাবে কাজ করবে তখন সেটাকে বলবো পোলার দ্রাবক। তো পানি একটা পোলার যৌগ আর তেল একটা অপোলার দ্রাবক। এই অপোলার দ্রাবকে পানি যে পোলার যৌগ এটা তো মিশ্রিত হবে না, কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে সমযোজী বন্ধন, কারণ কি যে এটারও চার্জ দিয়ে মিশে যাবে, ঠিক আছে? খেয়াল আমরা বলছে পোলার দ্রাবকে বিদ্যুৎ পরিবাহিত হয়, পোলার দ্রাবকে আয়নিক যৌগ মিশ্রিত হয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। কীভাবে হয় দেখো, পোলার দ্রাবকে দেখো পজিটিভ নেগেটিভ প্রান্ত তোমাদেরকে দেখালাম না আমি। দেখো এখন পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, ইলেকট্রন কি গ্রহণ হবে না বলো? একটা বিকারের মধ্যে তুমি দুইটা ধনাত্মক একটা ব্যাটারির সাথে কানেক্ট দিয়ে তুমি লাইট, ধরো একটা বিকারের মধ্যে তুমি একটা লাইটের সাথে ব্যাটারি কানেক্ট দিয়ে দুইটা রড ডোবাই দিলা, তো তাদের মধ্যে কি ইলেকট্রন প্রবাহ হবে? বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে লবণ দিবা যে ঠিকই পরিবাহিত হবে। এর কারণ কি, সব আয়নিক যৌগে যখন ভেঙে যায় পানির মধ্যে যেয়ে তখন তাদের মধ্যে ঋণাত্মক বা ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত তৈরি হয়, ঠিক আছে? তাহলে অপোলার দ্রাবক
পরিবহন করে না। তারপরে সমানতা দেখা যায়। সমানতা কী দেখো, সমানতা দেখা যায় আয়নিক যৌগে সমানতা দেখা যায়, অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট কতগুলো যৌগ যাদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে পরিবর্তন দেখা যায়, তাদেরকে একেবারে সমানতা বলে। ঠিক আছে, আচ্ছা। আর আয়নিক যৌগের বিক্রিয়ার গতি বেশি, আর সমযোজী যৌগে বিক্রিয়ার গতি কম। ঠিক আছে, আর আয়নিক যৌগ সাধারণত কঠিন স্ফটিক গঠন করে, আর সমযোজী যৌগ সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে। আচ্ছা, ধাতব বন্ধন কি? ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। আর হাইড্রোজেন বন্ধন যদি বলি, যে পোলার যৌগের দুটি অণু, একটির ডেল্টা প্লাস পোল, অপর একটি ডেল্টা মাইনাস পোল, অথবা একটা ডেল্টা মাইনাস পোল একটা ডেল্টা প্লাস পোলকে আকর্ষণ বিকর্ষণ করার মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম জিনিসগুলো। আর কিছু আছে পড়ার মতো? আমরা সমযোজী বন্ধন শিখলাম, আয়নিক বন্ধন শিখলাম, ধাতব বন্ধন শিখলাম, আর কিছু শেখার নাই আপাতত। ধাতব বন্ধন শিখতে পারছি আমরা। ধাতব বন্ধন সম্পর্কে যদি বলি, ধাতব বন্ধনে ইলেকট্রন সঞ্চারনশীল ইলেকট্রন থাকে। ধাতব বন্ধনে কী হয়, ধাতব বন্ধনে সোডিয়াম একটা ধাতু না, এই ধাতুর মধ্যে কী করে, সোডিয়াম প্লাস অবস্থায় থাকে আর ইলেকট্রন ত্যাগ থাকে। তো সোডিয়াম ইলেকট্রনগুলো কী করে, এই সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে একটা ধাতব বন্ধনের মধ্যে একটা ধাতব বস্তু, ধরো এই কলমটা ধরো এই কলমটা একটা সোডিয়ামের একটা খণ্ড, তো এদের মধ্যে কী আছে, সোডিয়াম প্লাস আয়ন আছে, আর ইলেকট্রন মাইনাস ঘুরতেছে ভিতর দিয়ে। তো সোডিয়াম প্লাস যে আয়ন সেটাকে বলবো কী বলবো, সেটাকে বলবো পারমাণবিক শ্বাস। ঠিক আছে, আর ইলেকট্রন যেটা ঘুরতেছে সেটাকে বলে সঞ্চারনশীল ইলেকট্রন। ঠিক আছে, তো এই সঞ্চারনশীল ইলেকট্রনগুলো যখন অনেক তাড়াতাড়ি ঘুরতে কী করে, সেই পুরা যে ধাতব খণ্ড থাকে সেটাকে চার্জ প্রশমিত করে রাখে। তো ধাতুর তাপ পরিবাহিতা, ধাতুর মধ্যে সঞ্চারনশীল ইলেকট্রন থাকে। এক প্রান্তে যখন আমি ইলেকট্রন তাপ দিব, তখন সঞ্চারনশীল ইলেকট্রনগুলো ওই প্রান্তে ঘুরতে তাপগুলো ওইদিকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আর বিদ্যুৎ পরিবাহিতা কি, সঞ্চারনশীল ইলেকট্রন আছে, এদিকে ইলেকট্রন প্রবেশ করাবে, এদিক থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। দ্যাটস ইট। আর কিছু নয়। এমসিকিউ যদি শেষ করি, এমসিকিউগুলো কী বলছে দেখো, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দেখো, মিথেন, ন্যাপথলিন, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, তো মিথেন কি CH4, এগুলোর তুমি সংকেতগুলো দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, মিথেন কি CH4, এখন কার্বন একটা অধাতু আর H একটা অধাতু, এখন ক্যালসিয়াম ক্লোরাইড বলছে CaCl। হ্যাঁ, তো ক্যালসিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। অধাতুর মধ্যে কী বন্ধন হয়, সমযোজী আয়নিক বন্ধন হয়। আয়নিক বন্ধন কী করে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে গঠিত হয় আয়নিক বন্ধন, তারাই বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, তারপরে বলছে এর কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে না? তো NaCl, CaCl2, HCl, C6H12, O6, অর্থাৎ গ্লুকোজ। এখন দেখো, সবগুলোতেই ধাতু আছে, Na আছে, অর্থাৎ সোডিয়াম আছে, একটা আছে ক্যালসিয়াম আছে, একটা হাইড্রোজেন আছে, আর আরেকটা বন্ধন আছে গ্লুকোজ, যেটাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। এটা একটাও ধাতু না, সবগুলো অধাতু বিদ্যুৎ গ্রহণ করবে না। দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর যদি চান অন্য কোনো অধ্যায় পড়তে তাহলে সেটাও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা যতটুকু পড়েছি ততটুকু আশা করি মেইন জিস্টটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। রাসায়নিক বন্ধন অধ্যায়টা অত বেশি কঠিন না, যদি একটু মন দিয়ে পড়েন, একবার রিডিং পড়ে যাবেন, রিডিং পড়লেই দেখবেন যে মাথায় ঢুকে গেছে। যতটুকু বেসিক জিনিস, বেসিকের মধ্যে যেটুকু বোঝানো লাগে অ্যাডভান্স, ওইটুকু তো বোঝানো হয়ে গেছে। তো আশা করি যখন আপনি এই অধ্যায়টা পড়বেন তখন কোনো ঝামেলায় পড়বেন না। ধন্যবাদ।